শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। এখন বর্ষাকাল এবং চারপাশে সর্দি জ্বর এবং ঘন ঘন জ্বরে আক্রান্ত এরকম রোগীর সংখ্যা অনেক বাড়ছে। মৌসুমি জ্বর বলেই এদেরকে আমরা চিনি। এই রকম জ্বরটা আসলে কি ধরনের জ্বর, বা এটা ডেঙ্গু নাকি করোনা আক্রান্ত নাকি সাধারণ অন্য কোনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাল ফিভার, এই উপসর্গগুলি কি একই রকম হয় কিনা, এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ফজলে রাব্বি চৌধুরী, সহযোগী অধ্যাপক, ইন্টারনাল মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার আসসালামু আলাইকুম, শুভ সকাল, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ, ভালো আছি। এখন টিভিকেও ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা স্যার প্রথমেই যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, এই যে এখন বর্ষাকাল, শুধু বর্ষাকাল না, এই যে সিজন চেঞ্জের সময় আমরা যে জ্বরে আক্রান্ত হয়, জ্বর সর্দি কাশিতে পরে আমরা মৌসুমি জ্বর বলে যাকে চিনি, সিজনাল ফিভার, এই জ্বরটা এই সময়ে বাংলাদেশের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ বর্ষাকালে যেহেতু মশার কারণে আমাদের দেশে ডেঙ্গুটা খুব বেশি হয়, তাকে ধরেই নেওয়া হয় ডেঙ্গু ফিভার কিনা, কারণ ভাইরাল ফিভারের মতোই এর উপসর্গটা থাকে। কিন্তু এই বছর দেখা যাচ্ছে অনেকের আবার করোনার প্রাদুর্ভাবটাও বেড়েছে। সো এই রকম বিষয়ে স্যার একটু যদি কথা বলেন যে মৌসুমি জ্বরগুলি কিভাবে আমরা। না, আপনি সঠিকই বলেছেন। বাংলাদেশ হলো একটা ট্রপিক্যাল কান্ট্রি, এবং বাংলাদেশের মতন ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে, দেশগুলোতে আমরা বলি যে প্রি মনসুন এবং মনসুন পিরিয়ড, মানে এই বর্ষাকালের আগে এবং বর্ষার পর, মানে এই মার্চ এপ্রিল থেকে এই সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এই সময়টায় প্রতি বছরই বিভিন্ন ধরনের ভাইরাসের প্রকোপ দেখা যায়। এবং এই ভাইরাসগুলো আপনি যেটা বলছিলেন বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি করে। তাহলে একটা আমরা যেটা কমন ফ্লু বলি, যে সাধারণ সর্দি জ্বর কাশি, যেটা ফ্লু ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা দিয়ে যেটা হয়, এটাও এই সময় অনেক দেখা যায়। কোভিড এখন আমাদের জীবনের পার্ট হয়ে গিয়েছে। সো করোনাও একটা ভাইরাস, সো করোনা ভাইরাসেরও প্রকোপ এই সময় দেখা যেতে পারে। এবং এটার সাথে যেহেতু বর্ষাকাল, পানি এবং মশা, এবং এই মশাবাহিত ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, এই ভাইরাসজনিত অসুখগুলোও দেখা যেতে পারে। এবং দুর্ভাগ্যবশত বাংলাদেশে এই মুহূর্তে ঢাকা মহানগর শহরগুলোতে এবং দেশের অন্যান্য জায়গায় এই সবগুলোরই একটা মিশ্রণ দেখা যাচ্ছে, এবং রোগীদের মধ্যে এরাই বিভিন্ন ধরনের প্রকোপ তৈরি করছে। এখন আমরা যদি এটাকে কিভাবে আলাদা করা যায় যদি বলি, তাহলে সাধারণত ফ্লু করে যারা, ফ্লু ভাইরাস বা যারা ফুসফুসজনিত ভাইরালের সমস্যা তৈরি করে, এর ভিতরে এই ফ্লুও আছে, করোনাও আছে। তারা সাধারণত এই জ্বরের সাথে তাদের শ্বাসতন্ত্রজনিত কিছু সমস্যা থাকে, নাক দিয়ে পানি পড়া, সর্দি কাশি, নাকে গন্ধ না পাওয়া, ঘুম কম হওয়া, মাথা ব্যথা হওয়া, এই সমস্যাগুলো থাকে। আর যদি ডেঙ্গু হয়ে থাকে, তাহলে ডেঙ্গু আমরা যেটা এতদিন জানতাম, জ্বরের সাথে এটার গায়ে ব্যথা থাকে, এবং গায়ে ব্যথার সাথে চোখের পেছনে ব্যথা থাকে। এবং ডেঙ্গুর নতুন উপসর্গ হিসেবে গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে অনেকেরই পাতলা পায়খানা, বমি, পেটে ব্যথা, এটাও দেখা যায়। আবার চিকুনগুনিয়া কিন্তু ডেঙ্গুর মতোই খুব কাছাকাছি অসুখ, যেখানে জ্বর, গায়ে ব্যথার সাথে গিরায় গিরায় ব্যথা অনেক বেশি দেখা যায়। প্রচণ্ড গিরায় গিরায় ব্যথা হবে, এবং কারো কারো ক্ষেত্রে র্যাশ চলে আসতে পারে, যেটা ডেঙ্গুতেও হতে পারে, চিকুনগুনিয়াতেও চলে আসতে পারে। আর জিকা হলো নতুন যুক্ত হয়েছে, আমরা জিকাও পাচ্ছি, যেখানে জ্বরের সাথে মূলত র্যাশ চলে আসে, এবং আমাদের যে লসিকা গ্রন্থিগুলো আছে ঘাড়ের আশেপাশে, সার্ভাইকাল গ্ল্যান্ডগুলো, সেগুলো অনেকের ফুলে যায়, ব্যথা করে, এবং এটার সাথে ওই জ্বর, মাথা ব্যথা, গায়ে ব্যথা এটাও থাকে। র্যাশটা জিকাতে অনেক বেশি থাকে অন্যগুলোর তুলনায়। তো এইভাবে আমরা ক্লিনিক্যালি এটাকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, যে কার ওই শ্বাসতন্ত্রজনিত, নাকের জনিত, নাকে সর্দি এই সমস্যা আছে, আর কার আপনার জ্বর, র্যাশ, গায়ে ব্যথা বেশি আছে। তো এইভাবে আমরা এই 5টা অসুখকে মোটামুটিভাবে আলাদা করার চেষ্টা করছি। ওকে, খুবই গুরুত্বপূর্ণ তথ্যটা দিলেন, যে এই যে ক্লিনিক্যালি আমরা পার্থক্য করার চেষ্টা করি, এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারই এটা করবেন। তো বিশেষজ্ঞ অথবা মেডিকেল গ্র্যাজুয়েট হলেও তো এটা করতে পারবে, কারণ এটা প্রথম থেকে খুবই সহজেই করা যায়। কিন্তু এই যে টেস্ট করে প্রমাণ করার চেষ্টা করাটা খুব কি জরুরি, যে এটা কি করোনাই হয়েছে কিনা? কারণ ডেঙ্গুটা অবশ্যই শনাক্ত করাটা খুব জরুরি একটা বিষয়, কারণ চিকিৎসা পদ্ধতিতে লাগবে, কিন্তু এটা করোনা বা কোন ভাইরাস দিয়ে হয়েছে
এটা কতটুকু মানে প্রয়োজন? এটা একটু জটিল প্রশ্ন, একটু স্ট্রেট ফরওয়ার্ড আনসার দেওয়াটা এটা কঠিন। যখন একই সাথে 4-5 রকমের ভাইরাস জনিত অসুখ এনসার্কেল ঘুরতে থাকে তখন টেস্টের ক্ষেত্রেও প্রায়োরিটি দিতে হয়, গণহারে সবার টেস্ট করা বা এটার চেয়ে প্রায়োরিটি দিতে হয়। তো আমি যদি মনে করি যে এটা ফ্লু বা করোনা, তো এই ধরনের ভাইরাসের ক্ষেত্রে যারা উচ্চ ঝুঁকি সম্পন্ন যে রোগীরা আছেন, যাদের বয়স 65 বছরের বেশি, যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছেন, যাদের স্থূলতা আছে, অনিয়ন্ত্রিত প্রেসারে ভুগছেন, যাদের ক্রনিক কিডনি সমস্যা আছে, যারা ডায়ালাইসিসে আছেন, যারা ক্যান্সারের পেশেন্ট, যারা কেমোথেরাপি পাচ্ছেন, যারা গর্ভবতী মহিলা, এই ধরনের যারা উচ্চ ঝুঁকি সম্পন্ন গ্রুপ আছে তাদের ক্ষেত্রে আপনার ফ্লু হলে কোভিড টেস্ট করা যেতে পারে। তবে সেটা যে আরটিপিসিআর টেস্ট করতেই হবে তা না। এখন জানেন যে আপনি র্যাপিড অ্যান্টিজেন টেস্টও চলে আসছে, খুবই সস্তা, এটা 50 থেকে 100 টাকার বেশি দাম হওয়ার কথা না। এবং র্যাপিড টেস্ট করেও আপনি একটা প্রিলিমিনারি ধারণা পাবেন, 40 থেকে 50% ক্ষেত্রে চলে আসে। আর যদি আপনার সন্দেহ হয় যে না ওনার এই উচ্চ ঝুঁকির রোগীদের তো তীব্র মাত্রার এই অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, নিউমোনিয়া হয়ে যেতে পারে, তাহলে সেসব ক্ষেত্রে আরটিপিসিআরও করতে পারেন, তাহলে এনাদের ক্ষেত্রে টেস্ট করার হয়তো উপযোগিতা আছে। আবার ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা এইসব ক্ষেত্রে আমরা পিসিআর করলে তিনটাই একই রিপোর্টে চলে আসে, কিন্তু পিসিআর অত্যন্ত ব্যয়বহুল পরীক্ষা এবং এটা রুটিন করার কোনো প্রয়োজন নাই। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি সন্দেহ হয় যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মধ্যে যে কোনো একটা হতে পারে, তো সেখানে মনে রাখতে হবে চিকুনগুনিয়াতে কিন্তু তীব্র গিরায় গিরায় ব্যথা হয়, যেখানে ব্যথানাশক ওষুধ দেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু ডেঙ্গুতে ব্যথানাশক ওষুধ দেওয়া যায় না। এই কারণেই আমরা এরকম সন্দেহ হলে তাদের ক্ষেত্রে আমরা বলি যে অবশ্যই একটা ডেঙ্গু পরীক্ষা অন্তত করতে হবে। চিকুনগুনিয়ার পরীক্ষা না করলেও চলবে, ডেঙ্গু পরীক্ষা করে যদি এটা নেগেটিভ আসে তাহলে আমি তাকে পেইন কিলার দিতে পারবো, আর যদি পজিটিভ আসে তাহলে আমাকে ডেঙ্গু সংক্রান্ত যে পরবর্তী যে উপসর্গ বা সাবধানতার ব্যাপার আছে সেই পরামর্শগুলো দিতে পারবো। তাহলে এইভাবে টেস্টগুলোকেও আপনাকে একটু রেশনালাইজ এবং ক্যাটাগরাইজ করতে হবে, ঢালাওভাবে সবাইকে সব টেস্ট দেওয়ার কোনো ইন্ডিকেশন নাই। এবং মানে আমাদের দেশে তো আসলে রোগীরাও এসে বলতে চায় যে আমার হচ্ছে এই টেস্ট, হ্যাঁ এই টেস্টগুলো, হ্যাঁ, তো এটা আসলে যিনি চিকিৎসক, যে রেজিস্টার্ড চিকিৎসক যিনি, উনি বোঝাবেন রোগীকে, কাউন্সেলিং করবেন। কারণ হচ্ছে গিয়ে এই যে আরটিপিসিআর, পিসিআর টেস্ট হয়তো আর্থিক সচ্ছলতা আছে, কিন্তু এই যে আরটিপিসিআর টেস্টটাও তো রেশনালি না করলে আমাদের রিয়েজেন্ট সংকট হবে, সেই জন্য এটা প্রয়োজন। আর আর্থিক সংকট থাকলে তো আমরা তো অপচয় করতে পারি না, এটা তো রিলিজিয়াস পয়েন্টেও তো ঠিক না। জি স্যার, আপনি যেই কারণে বললেন যে ডেঙ্গু টেস্টটা আমরা করতে পারি, ডেঙ্গুরও পিসিআর টেস্ট করে করা যায়, কিন্তু সেরোলজিক্যাল যে টেস্ট যেমন NS1, হ্যাঁ NS1 একটা মডিফাইড পিসিআর এর মতনই টেস্ট, এবং ইট ইজ কোয়াইট, মানে এটা বিশ্বাসযোগ্য পরীক্ষা, হ্যাঁ সেনসিটিভ টেস্ট, এবং 60 থেকে 80% ক্ষেত্রে এটার পজিটিভ হওয়ার সুযোগ থাকে, যদি না বিশেষ কোনো স্ট্রেন ডেন 2 বা এরকম কিছু না হয়। এবং ডেঙ্গুর ক্ষেত্রে তো রক্ত পরীক্ষাটাও প্লেটলেট কাউন্ট, হ্যাঁ সিবিসি পরীক্ষা করা যেতে পারে। এজন্য বেসিক যদি বলা হয় ওইটাকে দুইটা গ্রুপে ভাগ করে একটা সিবিসি আর NS1 ডেঙ্গু করা যেতে পারে, অথবা একটা সিবিসিটা করে রাখলে অনেক ইনফরমেশন পাওয়া যায়। সিবিসির সাথে যদি ফ্লু লাইক ফিচার থাকে, হাই রিস্ক গ্রুপ থাকে, আর একটা কোভিড টেস্টও করা যেতে পারে। এটা দিয়েই কিন্তু পরের ধাপে আগানো যায় আর কি। এই যে আমরা এখন টেস্ট করে জানছি যে এটা কি ধরনের ভাইরাল ফিভার বা কি ধরনের পদ্ধতিতে আমরা আগাবো, যেহেতু বললেন যে চিকুনগুনিয়াতে জয়েন্টের ব্যথা থাকলে আমরা ব্যথানাশক ওষুধ, ইভেন ডেঙ্গুতেও অনেক ব্যথা থাকে গাটে, মানে শুধু গিটে গিটে ব্যথা তা না, গায়ে ব্যথা, মাথা ব্যথা, তার জন্য তো ব্যথানাশক ওষুধ অনেকে খেয়ে ঝুঁকিতে পড়তে পারে। হ্যাঁ ঝুঁকিতে পড়তে পারে। তাহলে স্যার এই ক্ষেত্রে মানে টেস্টের চেয়েও খুব গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করতে হবে আসলে চিকিৎসা ব্যবস্থা। অবশ্যই। তাহলে স্যার এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে যদি একটু মোটা দাগে, হ্যাঁ এগুলাতে আমাদের যে কোনো ভাইরাস অসুখে একটা কমন চিকিৎসা আছে, যেটা ফ্লু হোক, করোনা হোক, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা যাই হোক, এই সময়ে যারই জ্বর হবে, এবং এটা মনে রাখতে হবে এই জ্বরগুলো কিন্তু উচ্চ মাত্রার জ্বর হয়, 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর হয়, এবং এগুলোতে প্যারাসিটামল কাজ করে না। এতে হতাশ হওয়ারও কিছু নাই যে আমার প্যারাসিটামল দিচ্ছি জ্বর কমছে না, তাহলে কি হলো, এটাকে খারাপ হলো কিনা, তা না। যে কোনো ভাইরাল ফিভারেই খুব উচ্চ মাত্রার জ্বর হয়, এবং এগুলোতে কমন কিছু জিনিস মেনে চলতে হয়। 1 নাম্বার হলো বিশ্রাম নেওয়া, 2 নাম্বার হলো প্রচুর পরিমাণ পানি, তরল খাবার খাওয়া, শুধু খাবার পানি না, পানি এবং অন্যান্য তরল, স্যুপ খাওয়া, একটু খাবার স্যালাইন খাওয়া, জুস খাওয়া,
যেটা ওনার পছন্দ সব মিলিয়ে উনি যাতে 2 থেকে 2.5 লিটার 24 ঘন্টায় তরল খাবার খান, পূর্ণ বিশ্রামে থাকেন, সুষম খাবার খান, এটা খুব জরুরি। তারপরে আমরা আসি যে ওনার জ্বরের জন্য, গায়ে ব্যথার জন্য, মাথা ব্যথার জন্য আমরা প্যারাসিটামল দেই, এবং প্যারাসিটামল আমরা সর্বোচ্চ একজন 3 গ্রাম পর্যন্ত প্যারাসিটামল দেওয়া যায়, যেটা আগে 4 গ্রাম ছিল। তো ডেঙ্গু ধারণা করলে, ডেঙ্গুতে যেহেতু একটু লিভারের উপরে ইনজুরি হয়, এর জন্য ডেঙ্গুর ক্ষেত্রে 3 গ্রাম আর অন্যান্য ক্ষেত্রে 4 গ্রাম পর্যন্ত, তার মানে 500 মিলিগ্রামের ট্যাবলেট 2টো করে 6 ঘন্টা পর পর আমরা খেতে পারবো। এবং এটার সাথে আমরা উপসর্গ ভেদে আরও 2-1টা জিনিস দিতে পারি। ধরেন কারো যদি বমি থাকে, একটু বমির ওষুধ দেওয়া হয়, একটু মাথা ব্যথা থাকলে একটু মাথা ব্যথার ওষুধ দেওয়া হয় অন্য গ্রুপের। এই ছাড়া আসলে তেমন কিছুর প্রয়োজন হয় না। তারপরে নিশ্চয়তা টেস্ট পজিটিভিটির উপরে কিছু সুনির্দিষ্ট চিকিৎসা থাকে, যেমন যদি হাই রিস্ক গ্রুপ হয় এবং কোভিড পজিটিভ আসে, তাহলে 2-1টা ওষুধ দেওয়া সুযোগ আছে, যাতে সেটা তীব্র মাত্রার কোভিড না হয় সেটার জন্য। কিন্তু ডেঙ্গু নেগেটিভ যদি আসে, তাহলে চিকুনগুনিয়া ধরে নিয়ে তাকে পেইন কিলার দেওয়ার সুযোগ আছে। তাছাড়া ফ্লু ভাইরাসে কিন্তু অ্যান্টিভাইরাল 2-1টা ওষুধ দেওয়ার সুযোগ আছে। সো সেইগুলো তখন ওই টেস্টগুলোর উপরে, রিপোর্টের উপরে ভিত্তি করে এই সুনির্দিষ্ট 2-1টা চিকিৎসা দেওয়ারও সুযোগ আছে। তো এইভাবেই আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে, যাতে রেশনালি ট্রিট করা যায়। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি যেহেতু বাংলাদেশ ন্যাশনাল টেকনিক্যাল কমিটি অফ ডেঙ্গু ডিজিজের জন্য আছেন, সেখানে এই যে পাবলিক হেলথে এই ডেঙ্গু প্রতিরোধের জন্য কোনো স্টেপি বা কি পরামর্শ আপনি দিবেন? পাবলিক হেলথ সবচেয়ে জরুরি এখানে। এই ধরনের আরবোভাইরাল ইনফেকশন বলেন আর ফ্লু লাইক ইনফেকশন বলেন, এইসব ক্ষেত্রে পাবলিক হেলথ মেজার হলো, যে দেশের পাবলিক হেলথ মেজার যত শক্তিশালী সেসব দেশে এটার বার্ডেন কম। তবে এটাও সঠিক, আপনি যতই পাবলিক হেলথ মেজার নেওয়া হোক না কেন, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশ কিন্তু ডেঙ্গু মুক্ত বা কোভিড মুক্ত হতে পারবেও না, বা এত মোবিলিটি হয় এখন, মানুষের যোগাযোগে হয়, এত মুভমেন্ট হয়। কিন্তু বেসিক পাবলিক হেলথ মেজার খুবই জরুরি। তা আমরা যদি ফ্লু লাইক গ্রুপের মধ্যে আসি, ফ্লু লাইক গ্রুপের জন্য কিছু বেসিক মেজার আছে। যেমন যারা উচ্চ ঝুঁকিতে আছেন যে মানুষজন, তারা যদি জনসমাগম যান, কখনো বাজারঘাটে যান, কোনো মিটিং, বিয়ে শাদী প্রোগ্রামে, তারা মাস্ক যাতে ব্যবহার করেন, ভিড় এড়িয়ে চলেন, তারা যাতে সুষম খাবার খান, একটু ফুসফুসের এক্সারসাইজ করেন, বাইরে কিছু ঘুরে আসার পরে হাতটা সাবান পানি দিয়ে ধুয়ে ফেলেন, এগুলো বেসিক। হাঁচি কাশি যদি থাকে, সিমটম থাকে, তাহলে তারা যাতে বের না হন, আর যদি বেরই হন সাথে যাতে রুমাল রাখেন, মাস্ক ব্যবহার করেন, যেখানে সেখানে থুতু কফ যাতে না ফেলেন। এগুলো হলো বেসিক ফ্লু লাইকের জন্য পাবলিক হেলথ মেজার। আর ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকার জন্য আপনার মশক নিধনের উপরে অনেক বেশি রোল থাকে, যেখানে ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে সবারই রোল আছে। তাহলে ব্যক্তি পর্যায়ে আমার বাড়িতে কোনো ময়লা আবর্জনা জমে আছে কিনা, আমি ছাদ কৃষি করতেছি, ওখানে পানি জমে আছে কিনা, ফুলের টবটা, ফ্রিজের পানি, আমার বিল্ডিংয়ের নিচে টায়ারে পানি জমে আছে কিনা। এখন সবাই অনেকে খাবার অর্ডার করেন বাইরে থেকে, সেই খাবারের প্যাকেটগুলোতে পানি জমে আছে কিনা, এগুলো তার নিজে খেয়াল রাখা, তার বাড়ির আশেপাশটা পরিষ্কার রাখা, তার পাড়ায় কোথাও পানি জমে আছে কিনা সেটা দেখা। সিটি কর্পোরেশনের দেখা উচিত যে তার পুরো কাউন্সিল বা ওই এরিয়াতে সে মশক নিধন ঠিকভাবে হচ্ছে কিনা, লার্ভা নিধন হচ্ছে কিনা। তো এইভাবে মাল্টিপল লেভেল। আবার ব্যক্তি পর্যায়ে বাচ্চাদেরকে বাইরে যখন খেলতে যাবে, তারা ফুল স্লিভ জামা পরে যাবে, তারা মসকিটো রিপিলেন্ট ব্যবহার করতে পারে, যে মশারি দিয়ে রাত্রে তারা যাতে ঘুমায়, দিনের বেলা ঘুমালেও যাতে মশারি ব্যবহার করে। তাহলে এই ধরনের কিছু বেসিক পাবলিক হেলথ মেজার ব্যক্তি থেকে রাষ্ট্র সব পর্যায়ে পালন করতে হবে। এটা 2টা গ্রুপের জন্য। কিন্তু স্যার আপনি যেভাবে বললেন যে একদম সব ধরনের ভাইরাল ফিভারের জন্য, আমরা আসলে ভাবি যে ডেঙ্গুর জন্য পাবলিক হেলথের প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি অন্যান্য ভাইরাল ইনফেকশন যেমন করোনা, সেটাতে বা সেলফ প্রোটেকশন, সেলফ হাইজিনের একটা মোটিভেশন দরকার আছে। একটু জানতে চাবো স্যার, মানে এটা সবার অ্যাওয়ারনেসের জন্যই, ডেঙ্গু তো একটা বাহক লাগেই, মশা লাগেই প্রয়োজন। সো ডেঙ্গু হয়েছে, সো আমি যেহেতু বুঝতে পারতেছি না এটা ডেঙ্গু নাকি করোনা, এরকম ক্ষেত্রেও ব্যক্তি পর্যায়ে বা আইসোলেশন বা কোয়ারেন্টাইন এগুলির কোনো প্রয়োজন আছে? কোনো নেই, এখন আর প্রয়োজন নাই। এবং এখানে একটু বলে রাখা ভালো, ডেঙ্গু কিন্তু সারা দেশব্যাপী এখন হচ্ছে না। ডেঙ্গুটা এখন খুব বেশি হচ্ছে আপনার বরিশাল, বরগুনা, ব্রাহ্মণবাড়িয়া,
চট্টগ্রামের একটা ছোট ফোকাস এবং ঢাকায় সবসময় একটা ছোট ফোকাস থাকে। তো এইটা যে বিরাট আকারে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে তা না। আর বর্তমানে করোনার আর করোনার যে ভ্যারিয়েন্ট আমাদের এখন যে গবেষণা তথ্য উপাত্ত আসছে, এটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 3টা ক্যাটাগরি করে। একটা হলো ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, মানে যেটাকে নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন আছে। ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট, মানে যেটাকে নিয়ে আগ্রহ দেখানোর প্রয়োজন আছে। আর ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং, মানে যেটা চিন্তিত বা আগ্রহ হওয়ার প্রয়োজন নাই, ওকে একটু দেখে শুনে রাখতে হবে, ফলো করলেই হবে। তো এখন যে কোভিডের যে স্ট্রেইনগুলো দিয়ে হচ্ছে, সেটা ওমাইক্রন ভ্যারিয়েন্টেরই সাব ভ্যারিয়েন্ট, JN1 ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্ট বলতে পারেন, যেটা দিয়ে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড সহ আশেপাশের দেশে, এশিয়াতে হচ্ছে। এটা ভ্যারিয়েন্ট অফ কনসার্নও না, মানে চিন্তিত হওয়ার ভ্যারিয়েন্টও না, ইন্টারেস্ট হওয়ারও ভ্যারিয়েন্ট না, এটা মনিটরের ভ্যারিয়েন্ট। সো এইটা দিয়ে আপনার আইসোলেশন করা, এটা দিয়ে আপনার রেস্ট্রিকশন দেওয়া, হাসপাতালগুলোতে টেস্ট, ব্যাপক হারে টেস্ট করা, টেস্ট ছাড়া কোনো অপারেশন করা যাবে না, এইগুলার কোনো প্রয়োজনীয়তা নাই। এবং আমাদের মনে রাখা উচিত যে আমাদের তো 70% অধিক মানুষ অ্যাটলিস্ট 2টো ডোজ ভ্যাকসিন নিয়েছেন, এবং অনেকে কিন্তু 3য় 4র্থ ডোজ ভ্যাকসিনও নিয়েছেন। তো এই এখন যে ভ্যারিয়েন্ট দিয়ে কোভিড হচ্ছে, তারা পুরোপুরি ভ্যাকসিন প্রতিরোধযোগ্য না, ভ্যাকসিন এসকেপ হতে পারে, কিন্তু কখনো সিভিয়ার হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে যারা অন্তত 3 ডোজ ভ্যাকসিনেটেড আছেন। তো সেই দিক থেকেও আমরা একটা ভালো প্রোটেকশন লেভেলে আছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা বিরতি নিব একটি, বিরতির পরে আমরা এই যে ভ্যাকসিন নিয়ে কথা বললেন, এই ভ্যাকসিন রিলেটেড যে উপসর্গগুলি, মানে প্রবলেমগুলি আমরা ফেস করছি, সেটা নিয়ে কথা বলব অবশ্যই। বিরতির আগে আমরা কথা বলছিলাম ডেঙ্গু এবং বিভিন্ন রকম মৌসুমি ফিভারগুলি নিয়ে। এখন স্যার আমরা জানতে চাবো, আপনি বলছিলেন বিরতির আগে যে ভ্যাকসিনেটেড অবস্থায় যারা কোভিডের ভ্যাকসিনেটেড 2 বা 3 ডোজ অন্তত 3 ডোজ যারা নিয়েছেন, তারা কিন্তু অনেকটাই নিরাপদ। এখনকার যে ভ্যারিয়েন্ট অফ, মানে জাস্ট মনিটর করলেই হবে যে ভাইরাস, মানে ভ্যারিয়েন্টটাকে। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে অফিসে যারা করছে তাদের এই জ্বরে আক্রান্ত হলেই যদি কোভিড উপসর্গ মনে করছে বা কোভিড টেস্ট করে পজিটিভ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আইসোলেশন, মানে ওই যে অফিসে বাধ্যতামূলক নেগেটিভ টেস্ট করে যাওয়ার প্রয়োজনীয়তাটা করা হচ্ছে। এই জায়গায় স্যার আপনি কি বলতে চান? না, একটা হলো কি, অফিস কিন্তু একটা অনেকেই আসছে এখানে, এবং অনেকে এখানে হাই রিস্ক গ্রুপের মানুষও আসছেন। একজন অফিস কর্মী 40 বছরও বয়স হতে পারে, 70 বছরও বয়স হতে পারে, এবং অনেক অফিসে খুব ঘন ঘন ওয়ার্ক ডেস্ক আছে। এইসব গ্রাউন্ডে ওনাদেরকে কোয়ারেন্টিনের কথা বলা হয় আর কি, বা আইসোলেশনের কথা বলা হয়। এবং সেটা বিশ্বব্যাপী কোভিড সংক্রান্ত আইসোলেশন এখন আর 5 দিনের বেশি না, নট মোর দেন 5 days। ইভেন নেগেটিভ টেস্ট না আসলে, না, নেগেটিভ টেস্ট করার তো প্রয়োজনই নাই, কারণ ওনার যখনই জ্বর কমে যাচ্ছে তখন তো তার ভাইরাসও নাই হয়ে যাচ্ছে। জ্বর যখন থাকে তখনই তার ভাইরাসটা থাকে, জ্বর নাই, ভাইরেমিয়াও কমে যাচ্ছে। তো এই কারণে যদি কোনো অফিস, হ্যাঁ আপনি সঠিক বলছেন, যেমন স্বাস্থ্য খাতে, হেলথ সেক্টরে আমরা অনেক চিকিৎসক একসাথে ওয়ার্ডে কাজ করছে, আমাদের ভেতর 2 জন পজিটিভ আসলে তাকে আইসোলেট করতেই হবে, কারণ তার দ্বারা যদি আরো 10 জন ডাক্তার আক্রান্ত হয়ে যায় তাহলে তো একটা সংকট হতে পারে। ঠিক সেইভাবে ক্রাউডেড কোনো অফিসে সেটা হইতে পারে। তো এইরকম বিশেষ ক্ষেত্রে অবশ্যই এখনো আইসোলেশন পলিসি আছে। এক এক দেশের এক এক রকম পলিসি থাকে, এক এক অফিসের এক এক পলিসি থাকতে পারে। আন্তর্জাতিক অফিসগুলো এক পলিসি ফলো করে, দেশীয় অফিস এক পলিসি ফলো করে। ব্যাংকগুলো যেমন অনেক বেশি কাস্টমারের সংস্পর্শে আসছে, সো ব্যাংকে পজিটিভ হলে তার আইসোলেশন লাগতে পারে, বাট নট মোর দেন 5 days। এবং কখনোই নেগেটিভ টেস্টের কোনোই, এখন এগুলো উঠে গিয়েছে, হ্যাঁ বিজ্ঞানসম্মতভাবে উঠে গিয়েছে। মানে এখনো অনেক অফিসগুলিতে দেখা যায় যে বাধ্যতামূলক নেগেটিভ টেস্ট 3-4 বার করে করছে, এটা একদমই ঠিক না। কারণ এই যে রেশনাল ইউজ অফ দ্য কিট, বা মানে র্যাপিড অ্যান্টিজেন কিটই হোক, কিন্তু সেটাও তো রেশনাল ব্যবহার করতে হবে। আমরা স্যার কথা বলছিলাম যে ভ্যাকসিনটা নিয়ে, এই বিষয়টা নিয়ে একটু জানতে যাব। ভ্যাকসিনের অনেকের মধ্যে আছে যে ভ্যাকসিন রিলেটেড অনেক কমপ্লিকেশন হয়, অনেক স্কিন র্যাশ বা অনেক ধরনের উপসর্গ পাচ্ছে। সেইটার সাথে এইবারকার যে মৌসুমি ফিভার, এইবারকার না, যে কোনো সময় মৌসুমি ফিভারের কোনো সম্পর্ক আছে কিনা, বা থাকলে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? আচ্ছা, এখানে আপনার প্রশ্নের 2টো আসপেক্ট আছে। প্রথম অংশটা হলো যে ভ্যাকসিন রিলেটেড সাইড এফেক্টস। মুশকিল হচ্ছে কি, আমাদের দেশে আমরা এই তথ্যগুলো খুবই অপ্রতুল।
এবং আমরা আমাদের দেশের তথ্য দিয়ে সুনির্দিষ্টভাবে বলতে পারছি না যে এটা ভ্যাকসিনের জন্য হয়েছে। তবে তাহলে কি করতে হবে, আমাদেরকে বিশ্বব্যাপী যে তথ্য আছে, যেসব উন্নত দেশগুলো যেখানে সঠিক ডাটা সংরক্ষণ হয় সেই সব দেশের তথ্যের উপরে আমাদের রিলাই করতে হবে। এবং কয়েক কোটি মানুষের, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ কয়েক কোটি মানুষের, ভ্যাকসিনেটেড মানুষের সাইড এফেক্ট প্রোফাইল পর্যালোচনা করে দেখা গিয়েছে যে কোভিড ভ্যাকসিনে সাইড এফেক্ট হতে পারে, তবে সেই সাইড এফেক্ট কখনোই অন্যান্য ভ্যাকসিনের চেয়ে বেশি নয়। তাহলে আমাদের কিন্তু শুধু করোনা ভ্যাকসিনের আগেও অন্য ভ্যাকসিন ছিল। আমরা জলাতঙ্কের জন্য ভ্যাকসিন নিয়েছি, পোলিওর জন্য ভ্যাকসিন নেই, হেপাটাইটিসের জন্য আমরা ভ্যাকসিন নেই, আমরা ফ্লু ভাইরাসের জন্য ভ্যাকসিন নেই, মেনিনজাইটিস, নিউমোনিয়া, অনেক ভ্যাকসিন নেই। সেইগুলোতে যে সাইড এফেক্ট প্রোফাইল আছে এবং যত শতাংশ ক্ষেত্রে হয়েছে তার চেয়ে এটা ছাড়িয়ে যায়নি। এবং ভ্যাকসিনের সবসময় খেয়াল রাখা হয় যে আপনি কতগুলো মৃত্যু ঠেকাতে পেরেছেন বা তীব্র মাত্রার অসুখ হওয়া, হাসপাতালে ভর্তি হওয়া কতটুকু ঠেকাতে পেরেছেন। এবং এটা কয়েক কোটি মানুষের তথ্য উপাত্ত দিয়ে অকাট্যভাবে বলা যায় যে কোভিড ভ্যাকসিন সিগনিফিক্যান্ট অংশের মানুষেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে, হাসপাতালে ভর্তি থেকে রক্ষা করেছে এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা ইকোনমিক ক্রাইসিস থেকেও ডাইরেক্টলি হচ্ছে। এই কারণে ভ্যাকসিনের সাইড এফেক্ট হয় না এইভাবে এটা বলা ঠিক না। প্রত্যেক ভ্যাকসিনের কিছু না কিছু কারো কারো ক্ষেত্রে সাইড এফেক্ট হতে পারে। আমাদের দেশেও অনেকে হয়েছে, আমরা আমাদের চেম্বারে এসেও অনেকে বলেছেন তাদের অনেক অ্যালার্জিক রিয়াকশন বেড়ে গেছে, স্কিন ডিজিজ বেড়ে গেছে, চুল পড়া বেড়ে গেছে, অনেকের ঘুমের সমস্যা হচ্ছে, যেটা আমার ব্যক্তিগত, এটা আমার একান্ত ব্যক্তিগত, আমি পেয়েছি যে রোগীদেরকে। অনেকের ভ্যাকসিন সাইটে ফুলে গেছে, ইনফেকশন হয়েছে, ব্যথা হয়েছে, এটা কিন্তু দেওয়ার সময় হলো। কিন্তু এই যে ভ্যাকসিন এটা কখনোই আপনার সিগনিফিক্যান্টলি এত বেশি না যে অন্য ভ্যাকসিনের চেয়ে এটা ছাড়িয়ে গিয়েছে এরকম কিছু। হ্যাঁ, যেহেতু পৃথিবীব্যাপী অনেক মানুষকে একসাথে দেওয়া হয়েছে, এর হয়তো সংখ্যাটা আমরা বেশি পাচ্ছি। তবে এই যে কথাটা বললেন স্যার, আমিও ব্যক্তিগত পর্যায়ে এরকম উপসর্গগুলি, যেটা ঘুম কমে যাওয়া, চুল পড়া, স্কিনে র্যাশ হওয়া, এমনকি আরেকটা কমনও আমি পেয়েছি অনেক সময় যে আমার স্মৃতিশক্তিটা অনেক কমে গিয়েছে। এইটা কিন্তু ব্রেইন ফগিং। সো এইগুলি আমরা কিন্তু হাইপোথেটিক্যালি বলছি যে হ্যাঁ, সবাই যেহেতু ভ্যাকসিনেটেড, সবারই হয়তো এই রকম উপসর্গ হচ্ছে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে রিসেন্ট টাইমে কিন্তু অনেক কিছু পরিবর্তনও হয়েছে, আমাদের জীবন অভ্যাসেও পরিবর্তন হয়েছে। অবশ্যই সেগুলিও কিন্তু এটার একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হইতে পারে। সো একমাত্র শুধু করোনা ভ্যাকসিনের উপর দোষ না দিয়ে দোষ দেওয়া ঠিক হবে না। আরেকটা দ্বিতীয় অংশ যেটা আপনি বললেন যে ভ্যাকসিনের জন্য কি জ্বর বেশি হচ্ছে কিনা বা ফ্লু বেশি হচ্ছে কিনা, এটা আসলে না, বরং এটা উল্টো। যারা 3 ডোজ কোভিড ভ্যাকসিন নেওয়া আছেন তাদের অনেকের ক্ষেত্রে তারা কিন্তু অন্যান্য এই ধরনের কাছাকাছি ভাইরাস থেকেও প্রোটেকশন পাচ্ছেন। আবার যাদের ফ্লু ভ্যাকসিন নেওয়া আছে তারা কিন্তু এরকম প্রোটেকশন পাচ্ছেন। বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন রেকমেন্ড করেছে যারা ফ্রন্টলাইনার স্বাস্থ্যকর্মী যারা, তাদের সবার কি কোনো কোমরবিডিটিস থাকুক আর না থাকুক, বয়স যাই হোক, ফ্রন্টলাইনার সবারই অ্যানুয়ালি ফ্লু ভ্যাকসিন নিতে হবে। কারণ এই মুহূর্তে ফ্লু করে এরকম অনেক নতুন নতুন ভাইরাস আসছে এবং দেখা যাচ্ছে। এই কারণে আমার আপনার মতন যারা আমরা ফ্রন্ট লাইনে আছি সবাইকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিকমেন্ড করেছে অ্যানুয়ালি ফ্লু শট নেওয়ার জন্য। এটা তো WHO রেকমেন্ড করলেন। এছাড়াও স্যার এমনি নিউমোনিয়া প্রিভেনশনের জন্য যে ভ্যাকসিনটা আছে, এই ভ্যাকসিন নিয়েও অনেকের কোশ্চেন থাকে, এই ভ্যাকসিনটা কি নিয়ে নেওয়াটা উচিত কিনা? ওয়ান্স ইন এ লাইফ যে ভ্যাকসিনটা আছে, আসলে ওয়ান্স ইন এ লাইফ বলে কোনো ভ্যাকসিন নাই। এটা আমাদের দেশে প্রচার করা হয় ওইভাবে, তাদের বিভিন্ন স্বার্থে হয়তো এটা প্রচার করে। কারণ আমরা যদি ভ্যাকসিনের আইডিয়া দেখি, এটা আপনাকে একটা অ্যান্টিবডি দিবে, এই অ্যান্টিবডি সারা জীবন এইভাবে ধরে থাকবে না, এটা একসময় কমে আসবে। অবশ্যই এই ভ্যাকসিন নেওয়া উচিত। এই ভ্যাকসিনটা নিউমোনিয়ার যেটা, এটা কিন্তু ভাইরাস জনিত নিউমোনিয়া না, ব্যাকটেরিয়া জনিত নিউমোনিয়া থেকে রক্ষার জন্য। এবং এই ভ্যাকসিন যারা উচ্চ মাত্রার ঝুঁকিতে আছেন তাদের ক্ষেত্রে আমরা রেকমেন্ডেড। যেমন ধরেন কারো যে কোনো ধরনের আর্থ্রাইটিস আছে, কারো কিডনি ডিজিজ আছে, ক্রনিক কিডনি ডিজিজ, কারো হাঁপানি আছে, কারো ব্রঙ্কাইটিসের সমস্যা আছে, কেউ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আছেন, যার বয়স 65 বছরের ঊর্ধ্বে, তার কোনো সমস্যা না থাকলেও উনি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতায় থাকেন, উচ্চ ঝুঁকিতে থাকেন, তাদের ক্ষেত্রে এটা নেওয়ার প্রয়োজন আছে। আমাদের দেশে, যেহেতু আপনি প্রসঙ্গ তুলেছেন, আমাদের দেশে 2 ধরনের ভ্যাকসিন পাওয়া যায় এটার।
এটা স্ট্রেইন বেসিসে এটাকে বলা হয় আর স্ট্রেইনটা হবে 13 এবং 21। তো দুটোর ক্ষেত্রে সিডিসি ইউএস এর সিডিসি গাইডলাইন আমরা ফলো করি। আর যারা এরকম নিউমোনিয়া ভ্যাকসিনটা নিল তারা একই সাথে ওই ফ্লু ভ্যাক্সটাও নিতে পারেন? হ্যাঁ, এটা কিন্তু আলাদা, একটা ভাইরাল নিউমোনিয়া, একটা ব্যাকটেরিয়া জনিত নিউমোনিয়া, এবং আরেকটা তো শুধুমাত্র ভাইরাল জনিত যে কোনো জ্বর, নিউমোনিয়া ছাড়া যেটা ভাইরাস জনিত জ্বরের একটা প্রধান কারণই হলো ফ্লু। সো ফ্লুর ভ্যাকসিন ভাইরাস জনিত এটা উনি বছর বছর নিতে হবে, এটা কিন্তু আবার 5 বছর না, এটা বছর বছর নিতে হবে। স্যার মানে যেহেতু আপনি WHO ডেঙ্গু মানে গ্লোবাল প্যানেলে আছেন, সেই হিসেবে জানতে যাচ্ছি ডেঙ্গুর জন্য কি কোনো ভ্যাকসিনের কোনো স্টেপ আছে কিনা বা এর অ্যাডভান্সমেন্টটা কতটুকু আছে? কারণ শুনেছি যে থাইল্যান্ডে একটা ভ্যারিয়েন্ট মনে হয় আছেও ভ্যাকসিন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেঙ্গুর ভ্যাকসিন কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাপ্রুভড ভ্যাকসিন আছে এবং সিডিসি অ্যাপ্রুভড ভ্যাকসিনও আছে। ডেং ভ্যাক্সিয়া নামে একটা ভ্যাকসিন আছে, যেটা ট্যাকিডা জাপানের ওদের ভ্যাকসিন। আরেকটা টেক 003 এবং 005 আমেরিকান ভ্যাকসিন, দুটো আছে। এই তিনটা ভ্যাকসিনই অ্যাপ্রুভ ভ্যাকসিন এবং ট্রাভেলারদের জন্য এটা ইন্ডিকেটেড, যারা ট্রাভেল করবেন। ধরেন কেউ ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে একজন বাংলাদেশে আসবেন ডেঙ্গু প্রবণ এরিয়ায়, তিনি ওই ভ্যাকসিন নিয়ে আসতে পারেন। কিন্তু মুশকিল হলো এই ভ্যাকসিনগুলোর সেন্সিটিভিটি স্পেসিফিসিটি খুব ভালো ছিল না, কিন্তু রিসেন্টলি যেটা এসেছে, যেটা 003 এবং 005 NIH, যেটার ICDDRB একটা অংশ ছিল এই গবেষণার, এই ভ্যাকসিনের সেন্সিটিভিটি খুবই ভালো দেখা যাচ্ছে এবং এটা 80-90% ক্ষেত্রে কাভারেজ দিচ্ছে। 4টা স্ট্রেইনের এগেনস্টেই মোটামুটি কাভারেজ দিচ্ছে, যদিও ডেন 2 বা ডেন 4-এ কম কাজ করছে, কিন্তু ভালো অংশের কাভারেজ দিচ্ছে। সো আমার মনে হয় এখন একটা সময় সামনে চলে আসছে যে সম্ভবত ডেঙ্গু ভ্যাকসিনগুলো আমাদের দেশেও ঐচ্ছিক আকারে আসতে পারে, ম্যান্ডেটরি না, ঐচ্ছিক আকারে চলে আসতে পারে। তবে সবচেয়ে মনে রাখা ভালো যে ন্যাচারাল ভ্যাকসিন হলো সবচেয়ে শক্তিশালী ভ্যাকসিন। আপনার যদি ডেঙ্গু হয়ে যায় একবার দুইবার, তাহলে ওই স্ট্রেনগুলোর এগেনস্টে কিন্তু আপনার সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ তৈরি হয়েছে। আপনার কোভিড হয়ে গেলে সেটা কোভিড ভ্যাকসিনের চেয়েও শক্তিশালী, এইরকম আর কি বিষয়টা। তবে ডেঙ্গু ভ্যাকসিন খুবই প্রমিজিং, খুবই কার্যকর এবং বাংলাদেশে এটা অপশনাল ভ্যাকসিন হিসাবে হয়তো সামনে চলে আসবে। যারা চান তারা এটা হয়তো নিতে পারেন, এরকম। ওকে, অনেক অনেক ধন্যবাদ স্যার। নিব ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আমরা এই মৌসুমী জ্বরের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলব। অবশ্যই। বিরতির আগে আমরা স্যার বিভিন্ন রকম ভ্যাকসিন নিয়ে কথা বললাম, আমরা চিকিৎসা ব্যবস্থা অপশনগুলি নিয়ে কথা বললাম, কিন্তু স্যার এখন আমি জানতে যাব এই যে যখন একজন এই ধরনের জ্বরে আক্রান্ত হলো, তো আমরা সবসময় বলে থাকি যে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে কাজ করার জন্য, কিন্তু অনেকেই প্যানিকড হয়ে হসপিটালাইজড হতে চান। কখন অ্যাকচুয়ালি হসপিটালে যাওয়া উচিত, কখন পর্যন্ত? আবার অনেকে আছে যে মানে হসপিটালাইজ যাওয়ার মতো, কিন্তু সে বাসাতে থেকে সাধারণ জ্বর সেভাবে চিকিৎসা নিচ্ছে। এই ওয়ার্নিং সাইনগুলি কি, বা তাকে কখন অ্যাকচুয়ালি হাসপাতালে যাওয়া উচিত? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডেঙ্গুর ক্ষেত্রে আমরা যে মৃত্যুগুলো গত বছরগুলোতে যারা মারা গিয়েছেন তাদের আমরা অ্যানালাইসিস করেছিলাম, ডেথ রিপোর্ট। এটা ওই যে জাতীয় কারিগরি কমিটির অংশ হিসেবে এটা অ্যানালাইসিস করে দেখা গেছে যে দেরিতে হাসপাতালে আসা হলো অন্যতম প্রধান কারণ মৃত্যুর। তাহলে একজন, আবার এটাও ঠিক আপনি যেটা বললেন, সবাই গিয়ে হাসপাতালে ভিড় করলেও কোনো প্রয়োজন নাই। এটা তো একটা স্বাভাবিক ভাইরাস জ্বরের মতো, নিজে আসছে নিজেই ভালো হয়ে যাবে। অনেকে বলে এটা চিকিৎসা করলে 1 সপ্তাহ, না করলে 7 দিন। তাহলে কারা হাসপাতালে যাবেন? এটার একটা সুনির্দিষ্ট কিছু উপসর্গ আছে। তাহলে কেউ যদি ডেঙ্গুতে আক্রান্ত হন বা এরকম ভাইরাস জ্বরে আক্রান্ত হন বলে মনে করেন, উনার যদি প্রচণ্ড অবসন্ন ফিল করেন, উনি এত দুর্বল হয়ে পড়ছেন যে উনি প্রচণ্ড অবসন্নতা বোধ করছেন, উনি কিন্তু নিকটস্থ চিকিৎসকের কাছে বা হাসপাতালে যাবেন। উনার যদি তীব্র পেটে ব্যথা হয়, তীব্র বমি হয়, এত বেশি বমি হচ্ছে যে উনি খেতেই পারছেন না, কয়েকবার বমি হচ্ছে, উনার যদি গায়ে র্যাশ চলে আসে, কোথাও থেকে যদি রক্তক্ষরণ হয়, নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, কফের সাথে যাচ্ছে, প্রস্রাবের সাথে যাচ্ছে, অথবা গায়ে যদি র্যাশ চলে আসে, অথবা গর্ভবতী মহিলা, ওনার কোনো কমপ্লেন না থাকলেও উনি চিকিৎসকের কাছে যাবেন যদি পজিটিভ হয়। এছাড়া উচ্চ ঝুঁকির যে সমস্যাগুলো বললাম, তারা যদি পজিটিভ হয়, কোনো ওয়ার্নিং সাইন না থাকলেও ওনাকে যেতে হবে এর কাছে। প্রচণ্ড যদি মাথা ঘোরানো ফিল করেন উনি, ভার্টিগো যেটাকে বলি,
ব্লাড প্রেশার মাপার সুযোগ থাকলে যদি প্রেশার মেপে দেখা যায় যে প্রেশার কমে যাচ্ছে, অথবা পেটে পানি চলে আসছে, প্রচণ্ড কাশি হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এই ধরনের হলে অবশ্যই অবশ্যই ওনাকে হাসপাতালে যেতে হবে। এবং এগুলোই আমরা খেয়াল রাখতে হবে। আমরা রোগীদেরকে বলে দিই যে আপনি যদি এই জিনিসগুলো কোনোটাই আপনি ফিল করেন তাহলে আপনি তখনই নিকটস্থ চিকিৎসকের কাছে বা হাসপাতালে চলে যাবেন। এটা তো গেল স্যার ডেঙ্গুর জন্য আমরা কি কি চিন্তা মাথায় রাখবো, কিন্তু এই সময় যেহেতু আমি অন্যান্য ভাইরাল ফিভার, ফ্লু কোভিড এগুলোর ক্ষেত্রে হলো ওনার যদি কাশিটা অনেক বেশি হয়, প্রচণ্ড কাশতে থাকেন উনি, কাশি বের হতে থাকে, শ্বাসকষ্ট হয়, শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায়, যদি পালস অক্সিমিটার থাকে সেটা দেখার সুযোগ, সেটা পালস অক্সিমিটারে যদি 93 নিচে চলে আসে তাহলে এইসব ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আপনাকে ইয়েতে যেতে হবে, হাসপাতালে যেতে হবে। এবং অবশ্যই হচ্ছে গিয়ে বয়স্ক এবং কোমরবিড যারা উচ্চ ঝুঁকিতে আছেন তাদেরকে কিন্তু ভাইরাল ফিভার হলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এইবার তো গেল স্যার যে আমি হাসপাতালে যাব, বাসায় থেকে যারা চিকিৎসা নিবে এবং হচ্ছে গিয়ে একজন মানে চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন না বা নিচ্ছেন না, নিজেই তো চিকিৎসা শুরু করে দেয় আমাদের দেশে, এই ক্ষেত্রে কি পরামর্শ থাকবে? আপনি প্রথমে বলেছেন যে বেশি বেশি তরল খাবার খেতে হবে, ঘন ঘন সুষম খাবারটা খেতে হবে, রেস্ট, শরীরের যত্ন নিতে হবে, কিন্তু ওষুধও যারা খেতে যাবে সেক্ষেত্রে কি পরামর্শ থাকবে? আমি ওই সাধারণ কিছু ওষুধ যেটা বলেছিলাম যে প্যারাসিটামল, মাথা ব্যথার ওষুধ, বমির ওষুধ, এগুলো দেই আমরা। এইটার বাইরে আসলে যদি সুনির্দিষ্টভাবে পেইন কিলার বা অন্য কিছু খেতে হয় এটা চিকিৎসকের পরামর্শ লাগবে। নিজে থেকে কিন্তু পেইন কিলার, ব্যথার ওষুধ খাওয়া যাবে না। আরেকটা হলো অ্যান্টিবায়োটিক খাবার একটা প্রবণতা দেখা যায় রোগীদের ভেতরে। তাহলে ভাইরাস কিন্তু অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসকে নির্মূল করতে পারে না, অ্যান্টিবায়োটিক তো ব্যাকটেরিয়া নির্মূলের জন্য। এই কারণে 2 দিন 3 দিন 4 দিনের জ্বরে অ্যান্টিবায়োটিকের আসলে তেমন কোনো রোল নাই। আচ্ছা, এই কারণে আমি সবাইকে বলবো যে আপনারা অ্যান্টিবায়োটিকের প্রতি এত বেশি ঝোঁকার প্রয়োজন নাই। ভাইরাস জ্বর ইউজুয়ালি 4 দিন 5 দিনের বেশি থাকবে না। যদি কোনো জ্বর 5ম দিন বা তারও বেশি থাকে, যদি কারো কফ অনেক বেশি বের হতে থাকে এবং কফের রংটা গাঢ়, কফের রং পরিবর্তন হয়ে যায়, যারা উচ্চমাত্রার ঝুঁকিতে আছেন তাদের যদি চেস্ট এক্সরে করে নিউমোনিয়া দেখা যায় বা তাদের কিছু ব্লাড পরীক্ষায় কাউন্ট বেড়ে গিয়েছে, সিআরপি বেড়ে গিয়েছে, এইগুলো যদি হয় তখনই শুধুমাত্র আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। প্লাস অনেকের ক্ষেত্রে স্টেরয়েড খাওয়ার একটা প্রবণতা দেখা যায়, সুতরাং স্টেরয়েডও কিন্তু সবাইকে দেওয়া যাবে না। যদি দিতে হয় ভেরি রেয়ারলি কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড দেওয়া হয়, যেটার জন্য আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে। আর যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন এই সময়ে, আমরা যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে এই সময় প্রেশার কমে যাওয়ার প্রবণতা থাকে। এই কারণে আপনি প্রতিদিন প্রেশারটা মাপবেন এবং প্রেশার কম থাকলে বা স্বাভাবিক থাকলে আমরা অনেক সময় কমে যাওয়ার প্রবণতা থাকলে ওষুধটা বন্ধ রাখতে বলি 5 দিন 4 দিনের জন্য। আর অনেকে কার্ডিয়াক ওষুধ খেয়ে থাকেন, ইকোস্প্রিন জাতীয়, ক্লোপিডোগ্রেল জাতীয় ওষুধ বা রক্ত পাতলা করার বিভিন্ন ওষুধ খেয়ে থাকেন, সেগুলোও আমরা এই সময়ে ডেঙ্গু হলে আমরা এই ওষুধগুলোকে একটু 4-5 দিনের জন্য বন্ধ রাখতে বলি। এই ছাড়া আপনার অন্য কোনো ইয়েতে যাওয়ার আর প্রয়োজনই আমরা মনে করি না। অনেক ধন্যবাদ স্যার। নিব ছোট্ট একটি বিরতির পরে এসে আমরা এই কোভিড বা ডেঙ্গু যে কোনো ভাইরাস ফিভার থেকে উঠে আসার পরে পোস্ট ভাইরাল যে কমপ্লিকেশন সে বিষয়ে নিয়ে কথা অবশ্যই। বিরতির আগে আমরা কথা বলছিলাম বিভিন্ন ধরনের ভাইরাল ফিভার এবং তার পরবর্তী চিকিৎসা, ভ্যাকসিন নিয়ে। আমরা কথা বলবো এখন এই ভাইরাল ফিভার থেকে উঠে আসার পরে যে কমপ্লিকেশনগুলি থাকে সেটা নিয়ে। জি, যেটা বলছিলেন যে কোনো ভাইরাল ফিভার থেকে উঠে আসার পরেই পোস্ট ভাইরাল অ্যাস্থেনিয়া একটা কন্ডিশন আছে, যেখানে একটু অবসন্নতা ফিল হয়। রোগীরা এই সময় প্রচণ্ড দুর্বলতা বোধ করেন, অবসন্ন বোধ করেন, কাজে কোনো আগ্রহ পান না, শুয়ে থাকতে ইচ্ছা করে, এরকম একটা হয়। এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনও হতে পারে, খুবই কম পার্সেন্টেজ যদিও। তো এইসব ক্ষেত্রে আসলে রেস্টটা খুব ইম্পর্টেন্ট এবং রিকভারির জন্য আপনার শরীরকে একটু এনাফ সময় দিতে হবে। 2 দিন 3 দিনের জ্বর 4 দিনের মাথায় আপনি যদি কাজে চলে আসেন তাহলে আপনার রিকভারি লম্বা হবে, কিন্তু আপনি যদি 1 সপ্তাহ 10 দিন পূর্ণ বিশ্রাম নিয়ে ফিরেন আপনার রিকভারি অনেক ফাস্ট হবে। তো এইসব ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকেরই নিজের শরীরকে একটু রিকভারি হওয়ার জন্য 7 থেকে 10 দিন সময় দেওয়া উচিত। এবং আমরা কিন্তু ব্যবস্থাপত্রে লিখেও দেই
বিভিন্ন অফিসের স্বার্থে কিন্তু অনেকের 7 দিন 10 দিন না আসাটা অনেক ট্রাবলসাম হয়ে যেতে পারে। এর জন্য আমরা 7 থেকে 10 দিন পূর্ণ বিশ্রামে থাকবেন এটা লিখে দিই যে কোনো ভাইরাল ফিভারে। প্লাস এই সময়ে সুষম খাবার খাওয়া, প্রয়োজনীয় পরিমাণ তরল খাবার খাওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং রিল্যাক্স থাকার চেষ্টা করা। কেউ বই পড়তে পারেন, কেউ কোরআন তেলাওয়াত করতে পারেন, গান শুনতে পারেন, যে যেটাতে রিল্যাক্স ফিল করেন এটার দিকে খেয়াল রাখা, এবং যাতে ভালো ঘুম হয় সেটার দিকে খেয়াল রাখা জরুরি। এবং কেউ কেউ ইদানিং অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলে থাকেন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফ্রুটস খাওয়া যেতে পারে, অথবা অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেটও অনেকে দিয়ে থাকেন। কিছু কিছু স্টাডিতে দেখা গিয়েছে 2-3 সপ্তাহের অ্যান্টিঅক্সিডেন্টের রিকভারিটা তাড়াতাড়ি হয়। তো এইটা পোস্ট ভাইরাল স্টেজ থেকে উঠে আসার জন্য বিজ্ঞানসম্মত কার্যকর উপদেশ হতে পারে আর কি। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমার মানে আপনার মাধ্যমে এই যে ভাইরাল ফিভার একটা মানে সহজ স্বাভাবিক একটা জিনিস, কিন্তু এর বিভিন্ন স্টেপ থাকে এবং আমাদের কিন্তু জটিল রোগ কম হয়, কিন্তু এই সাধারণ রোগটা কিন্তু অনেক ভোগায়, এবং খুব সুন্দর মতো সহজে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ।